রাতের অন্ধকারে সব দোকান যখন একে একে বন্ধ হয়ে যায়, তখনও খোলা থাকে একটি ছোট্ট অদ্ভুত দোকান শহরের এক কোণায় জঙ্গলের মধ্যে, যেখানে আলো পৌঁছায় না। তার নাম কালা চাঁদের দোকান। নমস্কার শ্রোতা বন্ধুরা, বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো গল্প ফ্যাক্টরির বিশেষ নিবেদন সুদর্শন। আজ আপনাদের জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা এক আশ্চর্য রহস্য গল্প, যেখানে সময় গলে পড়ে, বাস্তব আর কল্পনার মধ্যে বিভাজন মুছে যায়, আর দোকানের ভিতর ঢুকে গেলে কে কখন কি নিয়ে বেরোয় তার আর হিসেব থাকে না। তাহলে চলুন আজ গল্প ফ্যাক্টরিতে আমরা পা রাখি কালা চাঁদের দোকানে। শুধু একবার চোখ মেলুন আর গল্পটা নিজের মতো বেছে নিন, কারণ এখানে সব কিছুরই দাম আছে। গল্প পাঠে আমি অর্ঘ্য। শুরু হচ্ছে কালা চাঁদের দোকান। নবীনবাবু গরিব মানুষ, পোস্ট অফিসের সামান্য চাকরি, প্রায় এখানে সেখানে বদলি হয়ে যেতে হয়। আয়ের সঙ্গে ব্যয়ের ভাবসাব নেই, প্রায় ধার কার্য হয়ে যায়, ঋণ শোধ দিতে নাভিশ্বাস ওঠে। নবীনবাবুর গিন্নি স্বামীর ওপর হাড়ে চোটা। একে তো নবীনবাবুর ট্যাঁকের জো নেই, তার ওপর লোকটা বড্ড মেনিমুখ আর মিনমিনে। এই যে যখন তখন যেখানে সেখানে বদলি করে দিচ্ছে, নবীনবাবু যদি রোখাচোখা মানুষ হতেন তবে পারত ওরকম বদলি করতে। বদলির ফলে ছেলেপুলেগুলো লেখাপড়ারও 12টা বেজেছে। আজ এই স্কুল কাল অন্য স্কুল করে বেড়ালে লেখাপড়া হবেই বা কি করে। এবার নবীনবাবু নিত্যানন্দপুর বলে একটা জায়গায় বদলি হলেন। খবরটা পেয়েই গিন্নি বললেন, আমি যাব না, তুমি যাও তো। আমি এখানেই বাসা ভাড়া করে থাকবো। আর বদলি আমার পোষাচ্ছে না বাপু। নবীনবাবু মাথা চুলকে বললেন, তাতে খরচ বাড়বে বই কমবে না। ওখানে আমারও তো আলাদা ব্যবস্থা করতে হবে। দুটো এস্টাবলিশমেন্ট টানবো কি করে? ঠিক আছে যাব, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর বদলি হলে তুমি কিছুতেই বদলি হতে রাজি হবে না। সরকারকে পরিষ্কার জানিয়ে দেবে, দরকার পড়লে তুমি মামলা করবে। তোমার মতন মেনিমুখ পুরুষদের পেয়েই তো ওরা নাকে দড়ি দিয়ে ঘোরায়। একখানা দরখাস্ত নিয়ে উপরওয়ালার সঙ্গে দেখা করেছিলাম, তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে আর বদলি করবে না। দেখা যাক। বাক্স প্যাডরা গুছিয়ে সপরিবারে এক শীতের সন্ধ্যেবেলা নবীনবাবু নিত্যানন্দপুরে এসে পৌঁছালেন। বেশ ধকল গেল। ট্রেন থেকে নেমে অনেকটা পথ গরুর গাড়িতে এসে তারপর আবার নদী পেরিয়ে আরও ক্রোশ 2 পথ পেরোলে তবেই নিত্যানন্দপুর। গঞ্জ মতো জায়গা, তবে নিরিবিলি আর ফাঁকা ফাঁকা। রাত্রিটা পোস্টমাস্টার মশাইয়ের বাড়িতে কাটিয়ে পরদিন একখানা বাসা ভাড়া করলেন। পাকা বাড়ি, টিনের চাল, উঠোন আছে, কুয়ো আছে। জায়গাটা ভালোও নয় মন্দও নয়, ওই একরকম। তবে ভরসা এই যে আর বারবার ঠাঁই নাড়া হতে হবে না। উপরওয়ালা কথা দিয়েছে, এখানে বাকি চাকরির জীবনটা কাটাতে পারেন নবীনবাবু। তার স্ত্রী অবশ্য নাক সিটকে বললেন, কি অখাদ্যে জায়গা গো, এই যে ধাপ ছাড়া গোবিন্দপুর। অসুখ হলে ডাক্তার বলতে পাওয়া যাবে কিনা খোঁজ নিয়ে দেখো। দোকানপাটও তো বিশেষ দেখছি না, বাজারঘাট করবে কোথায়? বাজার এখান থেকে 1 ক্রোশ, তাও রোজ বসে না। সপ্তাহে 2 দিন হাট। তবেই হয়েছে আর কি। বলে স্কুলটা কেমন খোঁজ নিয়েছো? স্কুল একটা আছে মাইলটাক দূরে, কেমন কেই জানে। জায়গাটা এমন বিচ্ছিরি বলেই তোমাকে বদলি না করে এখানেই রেখে দিতে রাজি হয়ে গেছে। এখন আর কি, মরি আমরা এখানে পচে। কি আর করা, নিত্যানন্দপুরেই মানিয়ে গুছিয়ে নিতে হবে। প্রথম দিন বাজার করতে 2 ক্রোশ গিয়ে বেশ দমে গেলেন তিনি। জিনিসপত্রের দাম বেশ চড়া। প্রত্যন্ত গাঁ, এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচ হয়। জিনিসপত্র তেমন ভালোও নয়, পাওয়াও যায় না সব কিছু। বাজারের হাল শুনে গিন্নি চটলেন। আবার দরখাস্ত করে অন্য জায়গায় বদলি নাও, এ জায়গায় মানুষ থাকে? মা গো মা। নবীনবাবু ফাঁপড়ে পড়লেন। এখন কি করা যাবে তাই ভাবতে লাগলেন। একদিন সন্ধেবেলা গিন্নি এসে বললেন, ওগো শুনছো? বলে খুকি না তেলের শিশিটা ভেঙে ফেলেছে, 1 ফোঁটা তেলও আর নেই। রাতে রান্না হবে কি দিয়ে? দেখো না একটু খুঁজে পেতে। অনেক গৃহস্থ বাড়িতে ছোট ছোট জিনিস পাওয়া যায় শুনেছি। অগত্যা নবীনবাবু বেরোলেন। বেশি লোকের সঙ্গে চেনা জানা হয়নি এখনো। কার বাড়ি যাবেন ভাবছেন।
ডান হাতি পর্দা ধরে হাঁটছেন। ডান ধারে একটু জঙ্গল মতো আছে। হঠাৎ দেখতে পেলেন জঙ্গলের একটু ভেতরের দিকে একটা আলোয় যেন জ্বলছে মনে হলো। নবীনবাবু কয়েক পা এগিয়ে গিয়ে ঠাউর করে দেখলেন একখানা ঝাঁপ তোলার দোকান বলে আছেই মনে হচ্ছে। নবীনবাবু এগিয়ে গিয়ে দেখলেন দোকান ঘরই বটে, দিন দরিদ্র চেহারা হলেও দোকানই। কালো রোগাপানা কণ্ঠধারী একজন লোক দোকানে বসে আছে, বিনয়ী মানুষ। নবীনবাবুকে দেখেই টুল থেকে উঠে বলল, আগে আসুন। নবীনবাবু খুশি হলেন। আজকাল বিনয়ী জিনিসটা দেখাই যায় না। সর্ষে তেলের খোঁজ করতেই লোকটা বলল, আছে ভালো ঘানির তেল। কত দাম মশাই? দাম তো বেশ চড়া, তবে আপনার কাছ থেকে বেশি নেব না, 100 টাকা করেই দেবেন। নবীনবাবু খুবই অবাক হলেন। 2 ক্রোশ দূরে বাজারে তেল 10 টাকা। নবীনবাবু 250 গ্রাম তেল কিনে আনলেন। গিন্নি তেল পরীক্ষা করে বললেন, বাহ, এ তো দারুণ ভালো তেল দেখছি। হ্যাঁ গো, কোথায় পেলে এটা? আরে কাছেই একটা বেশ দোকানের সন্ধান পেয়েছি। লোকটা বড় ভালো। লোকটা যে সত্যিই ভালো তার প্রমাণ পাওয়া গেল 2 দিন পরে। ডাল ফুরিয়েছে। সন্ধ্যের পর সেই দোকানে গিয়ে হানা দিতেই বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামে ডাল দিল। নবীনবাবু ভদ্রতা করে জিজ্ঞেস করলেন, আরে আপনার নামই তো জানোইনি এখনো। আগে কালাচাঁদ নন্দী, তা কালো বলেই ডাকবেন। আচ্ছা, আপনি কি সব জিনিসই রাখেন কালোবাবু? যে আগে, তবে সন্ধ্যার পর আসবে। দিনে মানে আমি দোকান খুলি না, ও সময় আমার চাষবাস দেখতে হয় কি না। দিন 2 পর গিন্নি হঠাৎ বললেন, ওগো, আজ একটু পোলাও খাওয়ার বায়না ধরেছে ছেলে মেয়েরা। ঘি আর গরম মশলা লাগবে, এনে দেবে নাকি একটু? কালোর দোকানে ঘি বা গরম মশলা পাওয়া যাবে বলে মনে হচ্ছিল না। নবীনবাবু দোনা মনে করে গেলেন। কালাচাঁদ বলল, হ্যাঁ হ্যাঁ, কেন পাবেন না, 1 নম্বর ঘি আছে, আর বাছাই করা গরম মশলা। দাম কত? দাম তো অনেক, তবে আপনাকে অত দিতে হবে না, 10 টাকা করেই দেবেন। নবীনবাবুর হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল। খানিকক্ষণ কালাচাঁদের সঙ্গে সুখ দুঃখের কথা বলে তিনি ফিরে এলেন। গিন্নি ঘি আর গরম মশলা দেখে খুব খুশি। বললেন, ওগো, দোকানটা খোকাকে চিনিয়ে দিও তো, দরকার মতন ওকে পাঠাতে পারবো। তা হ্যাঁ গো, দোকানটা কি নতুন খুলেছে? আজ দাসবাড়ির গিন্নি গল্প করতে এসেছিল। কথায় কথায় তাকে কালাচাঁদের দোকানের কথা বললুম, কিন্তু সে তো আকাশ থেকে বলল 7 জন্মে কালাচাঁদের দোকানের কথা শোনেইনি। হবে হয়তো, নতুনই খুলেছে। আমি খোঁজ নিয়ে বলবো খন, কেমন? 2 দিন পর ফের কালোজিরিয়ার ময়দা আনতে গিয়ে নবীনবাবু বললেন, তা হ্যাঁ কালাচাঁদ বাবু, আপনার এই দোকানটা কতদিনের পুরনো? কালাচাঁদ ঘাড়টা চুলকে অনেক ভেবে বলল, তা কম হবে না, ধরুন এ গায়ের প্রথম থেকেই আছে। নবীনবাবুর একটু খটকা লাগলো। দোকান যদি এত পুরনোই হবে, তাহলে দাস কিন্নি দোকানের কথা আগে শোনানি গেল। কালাচাঁদ যেন তার মনের কথা পড়ে নিয়েই বলল, এ গায়ে আমার অনেক শত্রু, লোকের কথায় কান দেবেন না। আচ্ছা, তাই হবে। পরদিন নবীনবাবু এক বাড়িতে নারায়ণ পুজোর নেমন্তন্ন খেয়ে ফেরবার পরই গিন্নি বললেন, হ্যাঁ গা, তোমার কালাচাঁদের দোকানটা কোথায় বলো তো? খোকাকে কুয়োর দড়ি আনতে পাঠিয়েছিলাম, সে তো দোকানটা খুঁজেই পেল না। পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিল, সেও বলল ওরকম দোকান এখানে থাকতেই পারে না। বলল নবীনবাবুর মাথাটা পুরো পড়ে গেছে। নবীনবাবুর বুকের মধ্যে একটু যেন কেমন করল। মুখে বললেন, কালাচাঁদের সাথে অনেকের শত্রুতা আছে কিনা, তাই অমন বলে। পরদিন টর্চের ব্যাটারি আনতে গিয়ে নবীনবাবু একথা সে কথার পর কালাচাঁদকে বললেন, তা হ্যাঁ কালাচাঁদ বাবু, আমার ছেলেও আগের দিন আপনার দোকানটা খুঁজে পায়নি। আর কাউকে পাঠানোর দরকার কি, নিজেই আসবেন। মানে অন্যরা সব বলছে যে কেউ নাকি এই দোকানের কথা জানেই না। জানার দরকারই বাকি, আপনার ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না মশাই। নবীনবাবুর বুকটা একটু দুরু দুরু করে উঠল। হ্যাঁ,
তা আমি কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দের তো কখনো দেখি না। দোকানটা চলে কি করে আপনার? একজনের জন্যই তো দোকানটা আছে মশাই। হ্যাঁ, আপনি আবার আসবেন কেমন? নবীনবাবু চলে এলেন, কিন্তু তারপর আবার পরদিনই গেলেন। মাসের শেষ, হাতে টাকা নেই। খুব সংকোচের সঙ্গে বললেন, কয়েকটা জিনিস নিতাম, ধারে দেবেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আগে পরের মাসের মাইনে পেয়েই দিয়ে দেবো। তারা কিসের, ধীরে সুস্থেই দেবেন। ধারে প্রচুর জিনিস নিয়ে এলেন নবীনবাবু। পরের মাসে ধার শোধ করতে গেলে কালাচাঁদ জিভ কেটে বলল, না না, কত নয়, আমার হিসেব সব লেখা আছে। 5টি টাকা মোটে পাও না, তাও সেটা দুদিনে পরে হলেও চলবে। বসুন, একটু সুখ দুঃখের কথা কই, টাকা পয়সার কথা থাক। নবীনবাবু খুবই অবাক হলেন। 5 টাকা পাও না, বলে কি লোকটা? তিনি অন্তত 150 টাকার জিনিস নিয়েছেন। তাই এইভাবেই চলল। চাল ডাল মশলাপাতি ঘি তেল সবই কালাচাঁদের দোকান থেকে আনেন নবীনবাবু। মনোহরি জিনিস, বাচ্চাদের খেলনা, পোশাক, শাকসবজি ক্রমে ক্রমে আনতে লাগলেন। মাছ মাংস পাওয়া যেতে লাগলো কালাচাঁদের আশ্চর্য দোকানে। গিন্নি খুশি। নবীনবাবুর মাইনের অর্ধেকের ওপরও খরচ বেঁচে যেত। নবীনবাবু একদিন গিন্নিকে বললেন, ওগো, নিত্যানন্দপুর থেকে বদলি হওয়ার দরখাস্তটা আর জমা দেওয়া হয়নি। দরকার নেই দেওয়ার। হ্যাঁ গো, কালাচাঁদের দোকানটা ঠিক কোথায় বলো তো? আমাকে একদিন নিয়ে যাবে? নবীনবাবু ব্যস্ত হয়ে বললেন, না না, তোমাদের কারো যাওয়ার দরকার নেই, সকলের কি সব সয়? গিন্নি চুপ করে গেলেন। আর নবীনবাবু নিত্যানন্দপুরেই রয়ে গেলেন। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কালাচাঁদের দোকান। গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি অর্ঘ। নবীনবাবুর চরিত্রে সোহন, কালাচাঁদ শুভদীপ, নবীনবাবুর গিন্নি সোহিনী। এছাড়াও পর্ব পরিচালনা, আবহ সঙ্গীত ও পোস্টার ডিজাইনসে আমি অর্ঘ। আজ গল্প ফ্যাক্টরি বিদায় নিচ্ছে ঠিকই, কিন্তু খুব শীঘ্রই আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে টিম গল্প ফ্যাক্টরি। ততক্ষণ স্টে টিউন।